গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এরপর তাদের ধর্ষণ করে এখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। এভাবে নববধূদের ধর্ষণ করে মেরে ফেলার রহস্য উদ্ঘাটন না হওয়ায় বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় এবং সেই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেওয়া এই সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব? কি তার এই খুনের রহস্য? গল্পের প্রতিটি মুহূর্তে গায়ে কাটা দেওয়ার মতো টুইস্ট আর সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ। তো চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওদেলা স্টেশন থেকে। একটা 8 থেকে 10 বছরের ছেলে দেখতে পায় একজন কর্দমাক্ত মহিলা হাতে একটি কাটা মাথা নিয়ে রেল স্টেশনের পথ ধরে হেঁটে আসছে। ছেলেটি এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় সে মহিলা হাতে কাটা মাথাটি নিয়ে স্টেশনের পাশে অবস্থিত পুলিশ স্টেশনে এসে পৌঁছায়। মহিলার এই ধরনের কর্মকাণ্ড দেখে সেই স্টেশনের সমস্ত পুলিশ অফিসার ভয় পেয়ে যায়। সে সোজা গিয়ে কাটা মাথাটি এসআই এর টেবিলে রাখে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি পরিত্যক্ত কুয়া থেকে সেই কাটা মাথার বডিটি উদ্ধার করা হয়। আর এখানে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় পুলিশ ইন্সপেক্টর অনুদীপের সাথে। অনুদীপ হচ্ছে একজন নিষ্ঠাবান, সৎ এবং দায়িত্বশীল পুলিশ অফিসার। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তোবা এই দৃশ্য দেখে আমার মতোই অবাক হয়ে গিয়েছো, তাই না? তবে এই রহস্যের শেষটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এরপর 3 মাস আগের ঘটনা দেখানো হয়। সম্প্রতি আইপিএস হওয়া পুলিশ অফিসার অনুদীপ ওদেলা স্টেশনে তার পোস্টিং হয়েছে। অনুদীপের পোস্টিং হওয়ার আগে সে তার গার্লফ্রেন্ডকে বলে এসেছে সেখানে সে 3 মাসের ট্রেনিংয়ে যাচ্ছে। ওদেলার এই তেলেঙ্গানা গ্রামটি একটি ছোট গ্রাম। গ্রামটিতে 6000-এর বেশি কিছু মানুষ বসবাস করে। গ্রামটিতে ধীরুপতি নামের একজন লোক তার পরিবার নিয়ে বসবাস করে। দেখা যায় গ্রামের গতরাতে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে। এরপর আমরা দেখতে পাই বিয়ের কনে অর্থাৎ মাধবী তার ফুলসজ্জার রাত শেষ করে বাহিরে আসলে সবাই তাকে নিয়ে মশকরা করে। মাধবীদের পাশের বাড়ি ছিল ধীরুপতিদের। হঠাৎই দেখা যায় ধীরুপতির স্ত্রী তাকে প্রচন্ড ঝাঁটাপেটা করছে। এর কারণ গতরাতে সে বিয়ের উঠোনে মদ খেয়ে মাতাল হয়ে উঠোনে প্রস্রাব করে রেখেছে। এমনিতেও ধীরুপতি একজন আলাবলা টাইপের মানুষ। যাই হোক, এভাবে দিনটি ভালোভাবেই পার হয়ে যায়। কিন্তু গন্ডগোল বেঁধে যায় পরের দিন সকালে। গতরাতে যে মেয়েটির বিয়ে হয়েছিল অর্থাৎ মাধবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তার মা বাবার কাছে খবর আসে যে মাধবীকে কেউ হত্যা করেছে। গ্রামের সবাই খবরটি শুনে ছুটে যায় সে হত্যার স্পটে। মাধবীকে তখন হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন সেখানে সবার মধ্যে একটি শোকের ছায়া নেমে আসে। কিছুক্ষণের মধ্যে সেখানে ওদেলা পুলিশ টিম এসে উপস্থিত হয়। এখানে আমরা অনুদীপকে দেখতে পাই। অনুদীপ হত্যার স্পটটি পর্যবেক্ষণ করে বুঝতে পারে প্রথমে মাধবীকে রেপ করা হয়েছে, তারপর ধারালো কিছু দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে অনুদীপ সেখানে একটি জুতোর ছাপ দেখতে পায়, যেটা দেখে অনুদীপ ধারণা করে যে 5 থেকে 6 ফিটের কোনো লোক এই ঘটনাটি ঘটিয়েছে। তারপর মাধবীর লাশটিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অনুদীপের নির্দেশে মাধবীর পিতামাতা এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে আনা হয়। তখন মাধবীর স্বামী জানায় যে তাকে বিবেক নামের একটি ছেলে পছন্দ করত এবং সে সবসময় তাকে বিয়ে করতে চাইত। মাধবীর স্বামী ধারণা করে যে বিবেক মাধবীকে বিয়ে করতে না পারায় সে হয়তোবা তাকে খুন করেছে। তারপর বিবেককে থানায় ধরে আনা হয় এবং তার শরীরে এম লেখা দেখে পুলিশ বুঝতে পারে যে এম দ্বারা মাধবীকেই বোঝানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাকে প্রচন্ড টর্চার করা হয়, যার কারণে সে স্বীকার করে যে সে মাধবীকে খুন করেছে। বিবেকের এই স্বীকারোক্তিতে অনুদীপ একটু দ্বিমত পোষণ করে, কারণ বিবেকের উচ্চতা হবে 5 ফিট এবং সে ছিল বামহাতি। আর পোস্টমর্টেমের রিপোর্টে এসেছে যে খুনটি করেছে সে ছিল ডানহাতি। অনুদীপের এ ধরনের ব্যাখ্যার জন্য উদেলা থানার ওসি 2 দিনের মধ্যে বিবেককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে পুলিশের অনেক টর্চার এবং ভয়ের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিবেক স্বীকারোক্তি দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ধীরুপতিকে নিয়ে তার স্ত্রী একজন চিকিৎসকের কাছে গিয়েছে, কারণ তাদের অনেক বছর হয়ে গেল কিন্তু তারা কোনো সন্তানের মুখ এখনো দেখতে পায়নি। কারণ ধীরুপতির কিছুটা পুরুষত্বহীন সমস্যা রয়েছে, যার কারণে সে তার স্ত্রীর সাথেও মিলিত হতে ভয় পায়। এর জন্য তার স্ত্রী তাকে নিয়ে এখানে এসেছে। এরপরে যখন বিবেককে ছেড়ে দেওয়া হয় তখন থানায় একটি ফোন আসে। সদ্য বিবাহিত আরও একটি মেয়েকে হত্যা করা হয়েছে এবং তার লাশটি রক্তাক্ত অবস্থায় একটি বাগানে পাওয়া গেছে। যথারীতি খবর পাওয়ার সাথে সাথে অনুদীপ এবং তার পুলিশ টিম সেখানে পৌঁছায় এবং হত্যার পুরোপুরি স্পটটি দেখে অনুদীপ বুঝতে পারে যে মাধবীর মতোই এই মেয়েটিকে ফুলসজ্জা রাতে তুলে এনে হত্যা করা হয়েছে। এবার সার্বিক পর্যালোচনা করে পুলিশ বুঝতে পারে যে খুনি একজন ব্যক্তি এবং সে কোনো সাইকোপ্যাথ। এরপর কোনো প্রমাণ
সংগ্রহ না করতে পারায় ফিরে আসতে হয় পুলিশকে। পরপর খুনের এই বিষয়গুলো নিয়ে অনুদীপ খুবই হতাশ হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে এবং কথায় কথায় সে তাকে জানায় যে সদ্য বিবাহিত মেয়েদের বিয়ের রাতে তুলে এনে হত্যা করা হচ্ছে। বিষয়টি যেন বেশ জটিল হয়ে উঠছে। তখনই অনুদীপের গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেখানে কোনো প্রুফ খুঁজে পাওনি? অনুদীপের গার্লফ্রেন্ডের কথা শোনা মাত্রই তার কিছু একটা মনে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা অনুদীপকে দেখতে পাই। দেখা যায় যে সে দ্বিতীয় হত্যার স্পটে সেখানে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে একটি মোবাইল ফোন পায়। মোবাইলটিকে পাওয়া মাত্রই সে থানায় চলে আসে এবং ফোনটিকে সে চার্জে লাগিয়ে রাখে। চার্জ হবার কিছুক্ষণ পর মোবাইলটিকে অন করে সে একটি ভিডিও খুঁজে পায়। যখন খুনি ভিকটিমকে অত্যাচার করছিল তখন হয়তোবা কোনোভাবেই ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল। ভিডিওটিতে খুনি এবং ভিকটিমের মধ্যে যা কথা হচ্ছিল তা স্পষ্ট রেকর্ড হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিওতে ভিকটিম এবং খুনির কথাবার্তা ছাড়া কোনো ফেস দেখা যাচ্ছিল না। খুনি কে বা কেন এই ধরনের হত্যা করছে তা এখনো খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো অনুদীপ আবারও হতাশ হয়ে পড়ে, কিন্তু সে থেমে থাকে না। ভিডিও থেকে যে ভয়েসটা অনুদীপ পেয়েছে সে সেটা নিয়ে মালিককে খুঁজতে থাকে। গ্রামে বড় এক পুলিশ টিম সবাইকে ভয়েসটি শুনিয়ে তাদের কাছে জানতে চায় এই ভয়েসটি তারা চিনতে পারে কিনা, কিন্তু গ্রামের কেউই তাদেরকে সন্তোষজনক খবর দিতে পারেনি। ধীরুপতিকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে এমন একটা ভাব নেয় যে সে ভয়েসটি চিনতে পেরেছে এবং সে ভয়েসটি বারবার শুনে বলে যে এটা তো সাম্বার ভয়েসের মতো শোনাচ্ছে। আসলে সাম্বা হলো এই গ্রামের একজন যুবক। সে সবসময় তার সাথে একটি ক্যামেরা নিয়ে ঘুরতো এবং বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলে বেড়াতো। তারপর সাম্বাকে থানায় ধরে আনা হয় এবং তাকে জিজ্ঞাসা করার পর সে বারবার বলে যে আমি কিছু করিনি, আমি নির্দোষ। তারপর ভিডিও কন্ট্রোল মিলিয়ে দেখা হয় এবং ম্যাচিং করেও দেখা হয় অত্যাধুনিক আইডেন্টিফাই ভয়েস সফটওয়্যার থেকে। ভিডিওর ভয়েসের সাথে সাম্বার ভয়েসের কোনোভাবেই ম্যাচিং করেনি। এই ঘটনার পর পুলিশ আরো হতাশ হয়ে পড়ে এবং রীতিমতো তাদের উপর প্রচুর পরিমাণে চাপ আসতে থাকে। এর মধ্যে অনুদীপ কথায় কথায় আরো বলে যে আরো একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা এবং এর মাধ্যমে খুনিকে শনাক্ত করা যাবে, কিন্তু থানার ওসি তার এই কথার বিরোধিতা করে এবং বলে এর আগে একটি কেসে ডিএনএ টেস্ট রিপোর্ট আসতে প্রায় 6 মাস লেগে গেছে, তাহলে বোঝো গ্রামের সবার ডিএনএ টেস্টের সময় কত লাগতে পারে। অনুদীপ তার কথার প্রেক্ষিতে একটি হিসাব করে জানায় যে এই গ্রামে প্রায় 6000-এর মতো মানুষ আছে এবং তাদের মধ্যে থেকে যাদের উচ্চতা 5 ফিট থেকে 6 ফিট তাদের সংখ্যা খুবই কম, তাই তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে বেশি সময় লাগার কথা না। এরপর ডিএনএ টেস্টের রিপোর্টের 25 জনের স্যাম্পল ল্যাবে পাঠায়। স্যাম্পলের রিপোর্ট আসতে প্রায় 10 দিনের মতো সময় লেগে যাবে, তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে জানায় যে গ্রামে 10 দিনের মধ্যে যেন কোনো বিয়ের অনুষ্ঠান না হয়, কিন্তু তাদের এই সিদ্ধান্তের ব্যাঘাত ঘটায় গ্রামের পঞ্চায়েত। দেখা যায় এই লোক তার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। তখন অনুদীপ তাকে বিয়ের দিন একটু পিছিয়ে দিতে বললে সে তখনই রেগে যায় এবং বলে আমার মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, কেউ তাকানোরও সাহস পাবে না, এবং আরো বলে তার ঠিক করা দিনেই বিয়ের অনুষ্ঠান হবে। তারপর দেখা যায় পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিয়েতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে এর জন্য পুলিশের পক্ষ থেকে করা পাহারার ব্যবস্থা করা হয়। অনুদীপ তার পুরো টিমকে বলে যে বিয়ে বাড়ির সকল আপডেট সময় মতো জানাতে এবং সবকিছুকে ভালোভাবে খেয়াল রাখতে। বিয়ের রাতটা ভালোভাবে কেটে যায়, কিন্তু একটা অঘটন ঘটে ওঠে। পরদিন সকালে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে তার বান্ধবীকে পৌঁছে দেওয়ার জন্য রেল স্টেশনে যাচ্ছে। এই ঘটনাটি পুলিশ অনুদীপকে জানালে সে তাদের পিছু পিছু যেতে বলে, কারণ সে কোনো ধরনের রিস্ক নিতে রাজি নয়। তার কথা মতো দুজন পুলিশ অফিসার তাদের পিছু পিছু যায় এবং দূর থেকে পঞ্চায়েতের মেয়ে এবং তার বান্ধবীদেরকে লক্ষ্য রাখে। এই পর্যন্ত যেন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই একটি মালবাহী ট্রেন এসে পরিস্থিতি ঘুরিয়ে দেয়। ট্রেনটি চলে যাওয়ার পরেই পুলিশ দেখতে পায় পঞ্চায়েতের মেয়ে গায়েব, কিন্তু তার বান্ধবী মাটিতে পড়ে আছে। সাথে সাথেই পুলিশের পাহারাদাররা অনুদীপকে জানায় এবং মেয়েটার খোঁজ করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সেই কিডন্যাপার মেয়েটিকে নিয়ে একটি ক্ষেতের মধ্যে চলে এসেছে। কিডন্যাপার একটি চাদর মুড়ি দেওয়ার কারণে তার মুখটি ভালোভাবে দেখা যায় না, কিন্তু মেয়েটির জ্ঞান ফেরা মাত্রই সে লোকটিকে দেখে চিনতে পারে। তখন মেয়েটি বলে ওঠে আমাকে ছেড়ে না দিলে আমার বাবা তোর অবস্থা খারাপ করে দেবে। কিন্তু কে শুনে কার কথা? কিডন্যাপার তখন তাকে জিজ্ঞাসা করে কি কি করেছিস বাসর রাতে, বল কিভাবে আদর করেছিলি তোর স্বামীকে। এইসব জিজ্ঞাসা করার পর কিডন্যাপার মেয়েটির উপরেই ঝাঁপিয়ে পড়ে। এদিকে পুলিশ দুজন সেই মেয়েটিকে খুঁজতে খুঁজতে ক্ষেতের পাশে চলে আসে এবং তারা ক্ষেতের ভিতরে খুঁজতে শুরু করে। এর মধ্যে দেখা যায় যে অনুদীপও তার পুলিশ টিম নিয়ে চলে এসেছে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে অনুদীপও তাদেরকে দেখতে পায়। খুনি তাদের টের পেয়ে দৌড়ে পালাতে থাকে। অনুদীপও তাদের পেছনে ধাওয়া করে এবং কিছুক্ষণ ধাওয়া করার পর সেই চাদর মুড়ি দেওয়া আসামিকে ধরে ফেলে। চাদরটিকে সরানোর পর যেই লোকটিকে দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, সেটা ছিল ধীরুপতির ভাই রবি। এরপর অনুদীপ যখন তাকে পেটাতে শুরু করে তখন সে বলে আমি অপরাধী নই, আমি কাউকে খুন করিনি।
অন্যদিকে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে ততক্ষণে মারা গিয়েছে। যাই হোক, এরপর রবিকে উদেলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসা শুরু করে এবং বেদম পেটাতে থাকে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত খবর পেয়ে পুলিশ স্টেশনে তৎক্ষণাৎ চলে আসে। গ্রাম পঞ্চায়েতের কথা এবং আচরণে মনে হচ্ছিল শুধু গ্রামবাসীই নয়, পুলিশের উপরেও তার একটা বিশাল প্রভাব রয়েছে। পঞ্চায়েত ওসিকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে রবিকে ছাড়িয়ে নিতে চায়। যাই হোক, সে রবিকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আসলে পঞ্চায়েত চাইছিল তার মেয়েকে যে খুন করেছে তার বিচার সে নিজেই করবে। যদিও এটা আইনের বাইরে, কিন্তু ভারতের বিভিন্ন গ্রামে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। ব্যাপারটি যখন অনুদীপ শুনতে পায় তখন সে ওসির উপর বেশ রেগে যায়। যাই হোক, এরপর তার আর কিছুই বলার থাকে না। অন্যদিকে দেখা যায় পঞ্চায়েত রবিকে নিয়ে বিভিন্নভাবে টর্চার করছে। এত টর্চার করার ফলেও রবি বারবার বলছে যে আমি আপনার মেয়েকে খুন করিনি, আমি নির্দোষ। ঠিক এমন সময় সেখানে রবির ভাই ধীরুপতি চলে আসে। ধীরুপতি এবং তার স্ত্রী পঞ্চায়েতকে বোঝানোর চেষ্টা করে যে রবি নির্দোষ, সে খুন করেনি, কিন্তু পঞ্চায়েত তাদের কোনো কথাই শোনে না। এখানে আমরা দেখতে পাই পঞ্চায়েত তার মেয়ের মৃত্যুর পরিশোধ নিতে পাগলা হিংসুট হয়ে গেছে। ধীরুপতি এবং তার স্ত্রী তাকে বোঝাতে না পেরে স্থানীয় এমএলএর কাছে যায়, কিন্তু তারা তার কাছে গিয়েও কোনো সাহায্য পায়নি, কারণ এমএলএও পঞ্চায়েতের সম্বোধন করে। এরপর তারা এক উকিলের কাছে যায়। তার কাছে গিয়ে তারা কিছুটা আশ্বস্ত হলেও তার চার্জ শুনে তারা বাড়িতে চলে আসে। এভাবে আরো 2 দিন পার হয়ে যায় এবং হঠাৎই গ্রামে শোনা যায় যে আরো একটি সদ্য বিবাহিত মেয়ের খুন হয়েছে। এই খবরটি যখন অনুদীপ পঞ্চায়েতের কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে ধীরুপতির ভাই রবি এই খুনটি করেনি, তাই সে তাকে মুক্ত করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তবে এই ঘটনায় দুটো বিষয় লক্ষ্য করা যায়। গ্রাম প্রধান পুলিশের উপর রাগান্বিত, কারণ তারা এখনো খুনিকে ধরতে পারেনি। অন্যদিকে পুলিশ হতাশ, কে এই খুনগুলো চালিয়ে যাচ্ছে এ ধরনের চিন্তাজনক অনুদীপের মাথায় একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে। দেখা যায় অনুদীপ আবারও তার গার্লফ্রেন্ডের সাথে এই কেসটির ব্যাপারে কথা বলে, আর তখনই তার গার্লফ্রেন্ড হতাশার কথা শুনে বলে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে তারা সেই ওদেলা গ্রামে নিজেদের বিয়ের কাজটা সেরে ফেলবে, কারণ খুনি যদি বিয়ের পরের দিন নববধূকে টার্গেট করে তাহলে সে আমাকেও টার্গেট করবে, আর তুমি যদি একটু সতর্ক থাকো তাহলে অবশ্যই খুনিকে ধরে ফেলতে পারবে। তারপর তার গার্লফ্রেন্ড তাকে একটি চিন্তা ভাবনা করতে বলে। সে তার গার্লফ্রেন্ডের অনেক জোরাজোরিতে এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই ওদেলা গ্রামে বিয়েটা করবে। এরপর প্ল্যান মতো অনুদীপ গ্রামের সবাইকে জানায় যে সে বিয়ে করবে। এই গ্রামে অনুদীপের বিয়েটাও নির্ধারিত দিনে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য হাতে কিছু টাকা দিয়ে দেয় এবং গ্রামের সকল মানুষ যেন সেই বিয়েতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দেয়। এবার সবাই নবদম্পতিকে বাসায় পৌঁছে দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যায়। এরপরে দেখা যায় রবি, ধীরুপতি এবং সাম্বা তাসের আড্ডায় মেতে উঠেছে। অন্যদিকে ধীরুপতির স্ত্রীর সাথে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মধ্যরাতে হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় যে ট্রাঙ্কটা নড়াচড়া করছে। সে ভেবেছিল যে ইঁদুর হয়তোবা নড়াচড়া করছে। এরপরে হঠাৎ করে ট্রাঙ্কটা উপর থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে ধীরুপতির স্ত্রী কৌতূহলবশত ট্রাঙ্কটার কাছে যায়। এরপর ট্রাঙ্কটা খুললে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ট্রাঙ্কটির মধ্যে সে দেখতে পায় মেয়েদের অনেকগুলো ব্রা, সোনার আংটি এবং চেইন রয়েছে। এগুলো দেখার পরপরই সে সবকিছু বুঝতে পারে। এদিকে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে এবং ছুটতে থাকে পঞ্চায়েতের বাড়ির দিকে। সে পঞ্চায়েতকে গিয়ে আংটিটি দেখালে এটা পঞ্চায়েত দেখে বলে এটা তো আমার মেয়ের এঙ্গেজমেন্টের আংটি। আংটিটি দেখে পঞ্চায়েত তার কাছে জানতে চায় এটা কোথায় এবং কিভাবে পেল, কিন্তু ধীরুপতির স্ত্রী কোনো জবাব না দিয়ে সাথে সাথে চলে যায় মাধবীদের বাড়িতে। মাধবীদের বাড়িতে গিয়ে সে মাধবীর বাবা মাকে আংটিটি দেখায়। মাধবীর বাবা মাও আংটিটি চিনতে পারে এবং তারা বলে এটা তো আমাদের মেয়ে মাধবীর আংটি। এরপর সে আরও একটি ভিকটিমের বাড়িতে চলে যায় এবং সেখানেও সে একই রেজাল্ট পায়। তখন আর তার বুঝতে বাকি থাকে না কে এই সিরিয়াল কিলার। এরপর সে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। তৎক্ষণাৎ সকাল হয়ে গিয়েছিল। সে বাড়িতে এসে দেখতে পায় ধীরুপতি ও তার ভাই কেউই বাড়িতে নেই, কিন্তু সে দেখে গিয়েছিল তারা বারান্দায় ঘুমাচ্ছে। স্বামীকে কোথাও দেখতে না পেয়ে মনে মনে ভয় হচ্ছিল এবং সে অনুদীপকে বারবার কল দিতে থাকে, কিন্তু কেউই ফোনটা ধরছিল না। এদিকে দেখা যায় অনুদীপ খবরের কাগজ পড়ছে এবং চা খাচ্ছে। অনুদীপ ধীরুপতিকে দেখে বলে অনেকগুলো ময়লা কাপড় জমা হয়েছে, তা যেন সে ধোয়ার ব্যবস্থা করে দেয়। ধীরুপতি তখন মাথা নাড়িয়ে বাসার ভেতরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ধীরুপতি একটি বড় বস্তা নিয়ে বেরিয়ে আসে এবং অনুদীপের সামনে দিয়ে চলে যায়। ধীরুপতি চলে যাওয়ার কিছুক্ষণ পরে অনুদীপ তার ফোনের কাছে যায় এবং চার্জ থেকে খুলে দেখে ধীরুপতির স্ত্রী তাকে 47টি কল দিয়েছে। তারপর অনুদীপ তার কাছে কল ব্যাক করলে রাধার কোনো কথাই সে সঠিকভাবে শুনতে পায় না, কারণ রাধা তখন ওদেলা স্টেশনে ছিল। এত শব্দের মধ্যে অনুদীপ একটাই কথা শুনতে পায়, স্যার ম্যাডাম কোথায়, খোঁজ করুন।
কথাটা শোনা মাত্রই অনুদীপ রুমে গিয়ে দেখে তার নববিবাহিত স্ত্রী রুমে নেই। এরপর রাধা কাঁদতে কাঁদতে জানায় খুনি আর কেউ না, তার স্বামী ধীরুপতি। এই কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি অনুদীপ বুঝতে পারে কিভাবে তার নববিবাহিত স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আসলে ধীরুপতি যখন ময়লা কাপড় আনতে রুমে প্রবেশ করে তখনই সে অনুদীপের স্ত্রীকে অজ্ঞান করে ফেলে এবং ময়লা কাপড়ের বস্তার মধ্যে ভরে তার চোখের সামনে দিয়ে নিয়ে যায়। এরপরে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। অন্যদিকে আমরা দেখতে পাই ধীরুপতির স্ত্রী তার পোষা কুকুরটিকে ধীরুপতির কাপড় শুকিয়ে তার পেছনে পেছনে যাচ্ছে। এরপর রাধা একটি পরিত্যক্ত কুয়োর কাছে এসে পৌঁছায়। কুয়ার দিকে তাকালে দেখতে পায় ধীরুপতি অনুদীপের স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেছে। এমন সময় সে রাধাকে দেখে অনুদীপের স্ত্রীকে ছেড়ে উপরে চলে আসে। এবার ধীরুপতিকে দেখে একজন সুপুরুষ মনে হচ্ছিল এবং সে রাধাকে বলে কেন এমন হলো। এরপরে আমরা দেখতে পাই রাধা এবং ধীরুপতির বিয়েটা স্বাভাবিক ছিল না। রাধার অমতে ধীরুপতিকে তাকে বিয়ে করতে হচ্ছিল। ফুলশয্যার রাতে রাধা ধীরুপতিকে বিভিন্ন অপমানজনক কথা বলে এবং তাকে যে অপছন্দে বিয়ে করেছে রাধা সেটা প্রত্যেকটা অপমানজনক কথায় তাকে বুঝিয়ে দেয়। রাধার এই ধরনের আচরণের কারণে ধীরুপতির মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তাই সে যেহেতু ফুলশয্যার রাত উপভোগ করতে পারেনি সেই জন্য সে নববিবাহিত মেয়েদেরকে তুলে এনে তাদের বাসর রাতে প্রথম কি করেছিল এই গল্প শুনতে চায়। এরপর সে তাদের ধর্ষণ করে এবং হত্যা করে। ধীরুপতির এই ধরনের কথা শুনে রাধা তাকে বারবার অনুরোধ করে এবং পুলিশ অফিসারের স্ত্রীকে ছেড়ে দিতে বলে। তখনই ধীরুপতি রাধাকে একটি কাঠ দিয়ে আঘাত করে এবং কাদার মধ্যে ফেলে দেয়। এরপর সে আবারও কুয়োর মধ্যে চলে আসে এবং অনুদীপের স্ত্রীর উপরে অত্যাচার চালায়। এই সময় রাধার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় মাঠে একটি কোদাল পড়ে আছে আর সেই কোদালটি নিয়ে কুয়োর ভিতরে ধীরুপতির উপরে ঝাঁপিয়ে পড়ে ধীরুপতির মাথাটি আলাদা করে দেয়। এরপরেই আমরা দেখতে পাই রাধা ধীরুপতির কাটা মাথাটি নিয়ে স্টেশনের পথ ধরে হেঁটে আসছে, যে দৃশ্যটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। আর এই দৃশ্যটি এখানে দেখানোর মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের মনে হয়তোবা একটা প্রশ্ন রয়ে গিয়েছে, ধীরুপতির ভাই রবিকে একই স্পট থেকে কিভাবে ধরা হয়েছিল। আসলে রবি গিয়েছিল রেল স্টেশন থেকে কিছু চুরি করার জন্য। তারা দুই ভাই একই রকম চাদর মুড়ি দেওয়ার কারণে ধীরুপতির বদলে রবিকে ধরে ফেলে পুলিশ। আসলে এখানে একটা কঠিন বাস্তবতা হলো রাধা তার অমতে বিয়ে করেছিল। ধীরুপতিকে রাধার অবহেলা এবং তার আচরণে ধীরুপতি অমানুষ এবং হিংস্র পশুতে পরিণত হয়েছিল। তার এই আচরণে ওদের সকল মানুষই কেঁদেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।